নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটা হচ্ছে কি ভর সংক্রান্ত রাসায়নিক গণনা। তো এটা বোঝার আগে আমরা আগের যে ক্লাসটা একটু শুরু করেছিলাম বা বলেছিলাম সেই জিনিসটা একটু আমরা বুঝে নিই। আমরা সেখানে দেখেছিলাম যে বিক্রিয়কগুলো আছে, সেই বিক্রিয়কগুলো রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করছে। অংশগ্রহণ করার ফলে একটা নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে, যাকে আমরা কি বলি, বিক্রিয়জাত পদার্থ বলি। এটার ধর্ম এবং এটার ধর্ম সম্পূর্ণ আলাদা, ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে এখানে। তো সেই জিনিসটা আমরা পুরোপুরি বুঝতে পেরে গিয়েছিলাম। আর এই যে জিনিসগুলোকে মানে বিক্রিয়াটাকে আমরা একটা ইয়ের মাধ্যমে, চিহ্ন এবং সংকেতের মাধ্যমে লিখে রাখি, সেটা কি বলা হয়? রাসায়নিক সমীকরণ বলা হয়। এটা কি বলা হয়? রাসায়নিক সমীকরণ বলা হয়। এটা কিন্তু আমরা আগের ক্লাসে বুঝতে পেরে গিয়েছিলাম। আজকে আমরা বুঝবো যে এটা কি জন্য আমরা এখানে পড়ছি, ভর সংক্রান্ত রাসায়নিক গণনা। এটা কি জন্য পড়ছি। এছাড়া এখানে কি আমাদের পরীক্ষায় এখানে 3 নম্বরে একটা প্রশ্ন আসবেই আসবে, যার মধ্যে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এখানে আমি আলোচনা করব। তো প্রথম জিনিসটা আমরা একটু বুঝে নিচ্ছি যে এখানে এই যে ভর সংক্রান্ত রাসায়নিক গণনা, সেটা আসলে কি জিনিস হচ্ছে। তো দেখো, সাধারণ ভাষায় যদি আমরা এখানে দেখি, আমরা কি করি ডেলি লাইফে বা প্রত্যেক দিন আমরা দেখতে পাই, কি দেখতে পাই যে আমরা কি করি, ভাত রান্না করি ঘরে। আমাদের বাড়িতে প্রত্যেকের করে ভাত রান্না হয়। তো সেখানে কি দেখতে পাই আমরা, এখানে চাল আছে কি জল আছে। তো চাল আমরা মিক্স করি, দুটো জল আমরা একসঙ্গে একটা ধরে নিতে পারি, কি বিক্রিয়ক ধরে নিতে পারি। আমাদের দুটো কি করে একসঙ্গে মিক্স করি। আমরা মিক্স করার পর এখানে আমরা কি করি, তাপ দিই, হিট তাপ দিই। এখানে আমরা তাপ দেওয়ার ফলে কি হয়, কিছুক্ষণ পরে একটা টাইম লাগে আমাদের। টাইম লাগার পরে কি হয়, আমাদের ভাত তৈরি হয় এবং মাড় তৈরি হয়। মাড়টাকে আমরা ছেঁকে নিয়ে কিন্তু ফেলে দিই, আর এটা কিন্তু আমরা খাই। তো এখন প্রশ্ন হতে পারে, ভাই যে 5 জন ব্যক্তির রান্না করতে হবে, ঠিক আছে, 5 জন ব্যক্তির রান্না করতে হবে, বা আমরা বলে দেবো যে আমাদের এখানে ধরে নাও কত, আমাদের এখানে 5 কেজি আমাদের ভাত লাগবে, ঠিক লাগবে, 5 কেজি ভাত লাগবে। তো তার জন্য আমাদের একটা ক্যালকুলেশন তো আমাদের দরকার আছে, একটা হিসাবপত্র দরকার আছে, যে কতটা আমি চাল মেশাবো যার ফলে আমাদের 5 কেজি ভাত হবে। সেটা তো ক্যালকুলেশন চাই। চালের ওজন আলাদা, ভাতের ওজন আলাদা। সেটা তোমরা একদম প্র্যাকটিক্যালি তোমরা ফিল করতে পারো যে চাল তোমরা যে চালটা মেশাচ্ছে, এক সেরা যে চাল মেশাই, সেটা কতটা পরিমাণে ভাত হয়, সেটা কিন্তু হিসাব লাগা দরকার যে কতটা পরিমাণ হচ্ছে। আন্দাজে আমাদের মধ্যে হয়ে যায় যে ভাই এতজন আমাদের এতটা খাবার দরকার, তাহলে এতটা চাল মেশাবো। আমরা দেখতে পাই ঘরে ডেরিতে, আমরা ঘরে প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি কতটা মেশাচ্ছি, কীরকম হচ্ছে। তো এই যে জিনিসগুলো, এটাও কি হচ্ছে, এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। কি বলছো? রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। তো এই যে ক্যালকুলেশনটা আছে, এই যে হিসাবপত্রটা আছে, সেটাই কিন্তু আমাদের টেকনিক্যালি বলা হয় কি, ভর সংক্রান্ত রাসায়নিক গণনা। বুঝতে পারলে? এরপর আমরা আসল বিষয়তে এখানে আসছি। এখানে কিন্তু আমাদের এরকম সমীকরণ দেওয়া থাকবে না। এখানে কিন্তু আমাদের ভাষায় বলে দেবে যে ভাই আমাদের কি দরকার, আমাদের এত গ্রাম জিঙ্ক সালফেট দরকার। জিঙ্ক সালফেট দরকার কি, কত গ্রাম? 50 গ্রাম আমাদের জিঙ্ক সালফেট দরকার। তার জন্য কি পরিমাণ আমরা জিঙ্ক মেশাবো, সেটা কিন্তু আমাদের বলে দিতে হবে ক্যালকুলেশন করে নিয়ে। তার জন্য আমাদের কী করতে হবে, তার জন্য কিন্তু এই যে রাসায়নিক বিক্রিয়াটা আছে বা সমীকরণটা আছে, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। বা এদের সংকেত আছে, জিঙ্কের যে সংকেত সেটা মনে রাখতে হবে, সালফিউরিক অ্যাসিডের যে সংকেত আছে সেটা আমাদের মনে রাখতে হবে হয়েছে। বা জিঙ্ক সালফেট যে উৎপন্ন হচ্ছে, এদের নামগুলো এগুলো কিন্তু মনে রাখতে হবে। এছাড়া এখানে কি মনে রাখতে হবে, এই যে এগুলো পারমাণবিক ভর কিন্তু এখানে দরকার। এখানে আমরা আরামসে বলে দিচ্ছি, এখানে শুধু ভর মানে কত হচ্ছে, 1 কেজি দরকার হয়ে যাচ্ছে। 1 কেজি দরকার আরামসে বলে দিচ্ছি। কিন্তু এখানে কিন্তু আমাদের কি রাসায়নিক যে ভর আছে, মানে কি বলা হয়, পারমাণবিক যে ভর আছে, সেই পারমাণবিক ভরটা কিন্তু আমাদের জানতে হবে। তো পারমাণবিক ভরটা যদি আমরা এখানে জানি, তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু প্রত্যেকটা মৌল যেগুলো আছে সেগুলো পারমাণবিক ভর কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে। যেমন এখানে জিঙ্ক আছে, সালফিউরিক অ্যাসিড আছে, তার জন্য হাইড্রোজেন আছে, এখানে কি কি পরমাণু আছে, এখানে সালফার আছে, আমাদের এখানে কি আছে, অক্সিজেন আছে। তো প্রত্যেকের কিন্তু পারমাণবিক ভর আছে, প্রত্যেকের পারমাণবিক ভর কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে। একটা সাধারণ জিনিস আছে ভাই, যে 1 থেকে 20 পর্যন্ত যে পারমাণবিক আমাদের কি হয় ভরগুলো, আমরা কিন্তু জানতে পারি খুবই সহজে। কীরকম করে, এদের যে পরমাণু ক্রমাঙ্ক আছে, সেই পরমাণু ক্রমাঙ্ক ডবল কিন্তু হয়ে যায়। অনেক ক্ষেত্রে একটু উপর নিচে হয়, সেটা কিন্তু অগ্রাহ্য করবে। মেন কথা তোমরা ধরে নাও যে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো আছে আমাদের, হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত, যতগুলো তার পরমাণু ক্রমাঙ্কের ডবল কিন্তু তাদের পারমাণবিক ভরটা হয়ে যায়। যেমন হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে একটু অন্যরকম। হাইড্রোজেন মানে একটা আছে, একটা কি আছে আমাদের, কি আছে, একটা নিউট্রন আছে বা একটা পরমাণু ক্রমাঙ্ক আছে 1 আছে, ওই জন্য কিন্তু ওর পারমাণবিক ভর কিন্তু একই হবে। এমন নয় যে এটা 1 আছে বলে 2 হয়। তারপরে যেমন হিলিয়াম আছে, হিলিয়ামের ক্ষেত্রে কি আছে, 2 আছে পারমাণবিক ক্রমাঙ্ক, সেখানে কি পারমাণবিক ভরটা তার কত হয়ে যায়, 4 হয়ে যায়। তো এরকম হাইড্রোজেন ছেড়ে নিয়ে বাকিগুলো আরও কিছু এরকম আছে, যেগুলো ছেড়ে নিয়ে কিন্তু আমাদের বাকিগুলো সবগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কিন্তু তার পরমাণু ক্রমাঙ্কের ডবল হয়ে যায় পারমাণবিক ভরটা। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে পারমাণবিক ভরটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে। এরপর এখানে কটা অক্সিজেন আছে, সেই অক্সিজেনের পরিমাণটা আমাকে মনে রাখতে হবে। যে ভাই একটা পরিমাণের যদি আমাদের 16 হয়, তাহলে 4টার জন্য 4 16 48 হচ্ছে, 48 গ্রাম কিন্তু এখানে অক্সিজেন হচ্ছে। তার পুরো টোটালটা আমাদের এখানে মনে রাখতে হবে যে টোটাল পুরো কত আমাদের কিন্তু হচ্ছে, এখানে 98 কিন্তু গ্রাম আমাদের হয়।
আমার যে আন্দাজে লাগছে 98 গ্রাম হয়। তো এই ক্যালকুলেশনটা তোমাদের পুরোপুরি জানতে হবে। তার জন্য তোমাদের কি জানতে হবে, সমীকরণটা জানতে হবে, সমীকরণ প্রত্যেকের সংকেত জানতে হবে, সংকেত জানার পরে এদের যে পারমাণবিক ভর আছে সেগুলো কিন্তু জানতে হবে। তাহলে এখানে ধরে নিচ্ছি, এখানে উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি, এটা জানি না কত আছে, জিঙ্কের এখন মনে আসছে না আমাদের, কিন্তু তোমাদের মনে রাখতে হবে জিঙ্কের কিছু একটা সামথিং একটা কিছু হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এত গ্রাম জিঙ্কতে মেশাচ্ছি, তার ফলে আমাদের কি এত গ্রাম কিন্তু আমাদের কি জিঙ্ক সালফেট উৎপন্ন হচ্ছে। তাহলে আমাদের বলতে পেরে যাবো বা কত গ্রাম আমাদের মেশাবো যার ফলে আমরা এত গ্রাম কি জিঙ্ক সালফেট পাবো, সেই ক্যালকুলেশনটা কিন্তু আমরা করব কয়েকটা উদাহরণের মাধ্যমে। তাহলে চলো আমরা এরপর উদাহরণে যাচ্ছি। উদাহরণ গেলে তোমরা বুঝতে পারবে যে বিষয়টা আসল বিষয়টা কি। এখানে কিন্তু যে মেন বিষয় সেটা কিন্তু তোমরা এখানে বুঝতে পেরে গেলে যে আমাদের কি করতে হবে এখানে, সেটা কিন্তু বুঝতে পেরে গেলে এরপর কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং বুঝে নিয়ে যাবে এখান থেকে। যেমন এখানে এই উদাহরণটা তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে কি দেওয়া আছে যে 24 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড দরকার হবে, স্পষ্ট লেখা আছে, তোমরা বুঝতে পেরে গেলে যে কি এখানে বলেছে আমাকে। তো এখন তোমাদের শুরু করার জন্য প্রথমে তোমাদের কি জানতে হবে সেই জিনিসটা দেখো ভাই। আমার কি বলে দিয়েছে, পটাশিয়াম ক্লোরাইড বলে দিয়েছে। এরপর তোমরা এখানে জানোই না যে পটাশিয়াম ক্লোরাইডের রাসায়নিক সংকেত বা চিহ্ন কি, তাহলে কেমন করে অঙ্ক হবে, অঙ্ক তো হবে না। তো সেই জন্য প্রথমে তোমাদের জানতে হবে যে ভাষায় যেটা লেখা আছে তার আমরা কেমিক্যাল যে ফর্মুলা সেটা কিন্তু আমরা জানি কি জানি না। তোমরা বলবো হ্যাঁ জানি, তাহলে জানবে তোমরা কি জানতে পারছো এখানে পটাশিয়াম ক্লোরাইড। তাহলে তোমরা এখানে কি লিখবে, KClO3 পটাশিয়াম ক্লোরাইড আমাদের হয়ে গেল। আর কি বলছে এখান থেকে আমাদের এখানে অক্সিজেন উৎপন্ন হবে, মানে অক্সিজেন প্রস্তুত হচ্ছে, মানে আমরা বুঝতে পেরে গেলাম যে এখান থেকে অক্সিজেন কিন্তু আলাদা হয়ে যাবে। অক্সিজেন প্রস্তুত হচ্ছে মানে কি অক্সিজেন আলাদা হয়ে যাবে। তাহলে তোমরা এখানে বুঝতে পারলে যে অক্সিজেনটা কিন্তু এখানে আলাদা হয়ে যাবে। তাহলে তোমরা এখানে কি করলে, প্রথমে O2 করে দিলে, ঠিক আছে। যখন O2 করে দিলে তখন আচ্ছা দিমাগে চলে এলো, আমাদের মাথার মধ্যে চলে এলো O2 আলাদা হয়ে গেল, তার মানে পরে এখানে কি থাকলো, KCl থাকলো। তাহলে KCl হচ্ছে একটা যৌগ, যেটা কি বলে পটাশিয়াম ক্লোরাইড বলা হয়। তাহলে সেটা তোমরা এখানে লিখে দেবে। তাহলে তোমরা এখানে কি করবে, KCl তোমরা এখানে ভালো করে একটু লিখবে, KCl হয়ে গেল। এইখানে দুটো কিন্তু যোগ হবে এখানে। তো এই জিনিসটা তোমাদের যে সমীকরণটা সেটা কিন্তু আমাদের চলে এলো। এখানে কিন্তু কাজ শেষ হলো না ভাই, ওনার কিন্তু ছোট ছোট তামঝাম আছে। সেটা কীরকম ভালো করে দেখো, এখানে এটা কিন্তু ব্যালেন্স করতে হবে, এটা কিন্তু আমাদের ব্যালেন্স নেই। কীরকম ব্যালেন্স, এখানে 3টা আমাদের অক্সিজেন পরমাণু আছে, এখানে আমাদের 2টা অক্সিজেন পরমাণু আছে। ব্যালেন্স মানে সমীকরণের মধ্যে ব্যালেন্স মানে তোমরা একটাই মাথায় ধ্যান রাখবে যে এদিকে যতগুলো আমাদের পরমাণু থাকবে সমীকরণের এদিকে আমাদের অতগুলোই পরমাণু থাকবে, এটাই হচ্ছে ব্যালেন্স, বাকি আর অন্য কিছুই নয়। বুঝতে পারলে? তো ব্যালেন্সটা কেমন করে করবে, এখানে 2টো অক্সিজেন পরমাণু, এখানে 3টে অক্সিজেন পরমাণু। আমি তো এটাকে 3 করে দিতে পারি না, কারণ অক্সিজেনে উৎপন্ন হবে, অন্য কিছু উৎপন্ন হবে না। তো আমি কি করতে পারি, এর পরিমাণটা আমি বাড়াতে পারি এখানে। তাহলে 3টা অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তো এখন আমি কি করতে পারি, তাহলে কত হলো, টোটাল পরিমাণ কটা হলো, 3 দুগুণে 6টা হয়ে গেলো। তাহলে এখনও আমাকে 6টা করতে হবে। তো এখানে আগেটাতে আমি 2 একটা লাগিয়ে দিলাম, এটা তো আমি করতে পারি, পরিমাণটা তো আমি বাড়াতে পারি। তাহলে এই জিনিসটা হয়ে গেলো। তাহলে 3 দুগুণে 6টা অক্সিজেন হয়ে গেলো। অক্সিজেন পরে দেখতে পাচ্ছি যে এই 2টা লাগাবার জন্য পটাশিয়াম কিন্তু এখানে 2টো হয়ে গেলো, এখানে কিন্তু একটা আছে আমাদের। তো এখানেও 2 লাগিয়ে দিলাম, তাহলে এটাও কত হয়ে গেলো, 2 হয়ে গেলো। 2টা পটাশিয়াম 2টা ক্লোরিন, 2টা পটাশিয়াম 2টা ক্লোরিন, 3 দুগুণে 6টা, এখানে কি আছে আমাদের অক্সিজেন পরমাণু আছে, 3 দুগুণে 6টা অক্সিজেন পরমাণু আছে। সমীকরণটা আমাদের ব্যালেন্স হয়ে গেল। এরপর আমরা কি করব, এর পারমাণবিক ভর বার করব। তার জন্য এদের পারমাণবিক ভর কিন্তু প্রত্যেকটা যে পরমাণু আছে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তোমাদের একটা জিনিস বললাম, সরল জিনিস, যেটা কি হচ্ছে পরমাণু ক্রমাঙ্কের ডবল হয়, অনেক সময় একটু উপর নিচে হয় কয়েকটা মৌলের ক্ষেত্রে, ঠিক আছে। যেমন এখানে কি আছে আমাদের পটাশিয়াম আছে, পটাশিয়ামের জন্য তোমরা এখানে মনে রাখবে বাইরে 2 আছে, তাহলে বাইরে কিন্তু 2ই তোমরা সবসময় রাখবে। এটা কত হচ্ছে আমাদের 39 হচ্ছে আমাদের পটাশিয়ামের জন্য। এর যে পরমাণু ক্রমাঙ্ক তার কিন্তু ডবলের থেকে একটু উপর নিচে কিন্তু এটা হয়ে যাচ্ছে, বাকি অন্য কিছু নয়। এটা 19 দুগুণে 38 হচ্ছে, 38-এর জায়গায় এটা কি আছে আমাদের 39 আছে। তো একটু উপর নিচে হচ্ছে। আমি কি বলেছিলাম, কয়েকটা ছেড়ে নিয়ে বলেছিলাম। যেমন এখানে কি আছে, ক্লোরিন আছে। ক্লোরিনের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব যোগ হয়ে যাবে, পটাশিয়াম যোগ হবে, ক্লোরিন যোগ হবে, এগুলো কিন্তু যোগ হয়ে যাবে। তাহলে ক্লোরিনের কি আছে, 17 আছে। তো 17 দুগুণে কত হওয়ার কথা, 34 হওয়ার কথা, কিন্তু এখানে এর 34 নয়, একটু বেড়ে নিয়ে আছে। সেটা হচ্ছে 35.5 হচ্ছে ক্লোরিনের পারমাণবিক ভর। তাহলে সেটা কত হচ্ছে 35.5 হচ্ছে পারমাণবিক ভর। তাহলে হয়ে গেল পটাশিয়াম, হয়ে গেল আমাদের, এখানে ক্লোরিন হয়ে গেল আমাদের। এরপরে আমাদের কি আছে, অক্সিজেন পরমাণু আছে। তাহলে এখন আমি প্লাস চিহ্ন দেবো। প্লাস চিহ্ন দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি ভাই কটা আমাদের অক্সিজেন পরমাণু আছে, আমাদের 3টা অক্সিজেন পরমাণু আছে। একটা পরমাণু কত আমাদের কত, পারমাণবিক ভর কত, একটা হচ্ছে ভাই 16, কারণ এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত হচ্ছে আমাদের 8 হচ্ছে, 8 দুগুণে 16। দেখো অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু একদম মিলে যাচ্ছে। কীরকম মিলে যাচ্ছে, এর যে অক্সিজেনের যে পরমাণু ক্রমাঙ্ক সেটা কত হচ্ছে আমাদের
8 হচ্ছে, এবং 8-এর ডবল কত হচ্ছে আমাদের পারমাণবিক ভর, সেটা হচ্ছে 8 দুগুণে 16 হচ্ছে। এই জন্য তোমাদের পারমাণবিক ক্রমাঙ্ক মনে রাখলে কিন্তু পারমাণবিক ভর অনেক ক্ষেত্রে মনে থেকে যায়। তাহলে এখানে কত হয়ে গেল, 8 দুগুণে 16 হয়ে গেল। কটা পরমাণু আছে, 3টা পরমাণু আছে ভাই, তো সেই জন্য কত হলো, 3 কিন্তু গুণ হয়ে গেল এর সঙ্গে। তাহলে টোটাল যখন এখানে করব আমরা, তখন এখানে 2টা বাইরে রাখবো, বাকি এখানে দেখো একটু ক্যালকুলেশনটা একটু সাইডে করছি, কত 3 16 কত হয় আমাদের 48 হয়। তাহলে এখানে 48 আমরা করলাম, 48-এর পরে এখানে দেখো কত আছে 35.5 আছে, তাহলে এখানে কি করলাম 35.5 করলাম। তারপর এখানে কত আছে 39 আছে, তাহলে এখানে কি করলাম 39 করলাম। তাহলে এই জিনিসটা হয়ে গেল এখানে। তাহলে এখানে 5 আর এখানে কত আছে 8 আর 9 কত হচ্ছে 8 8 16 আর 17 হচ্ছে 17 আর 5 কত হচ্ছে 22 হচ্ছে। তাহলে এখানে কি হতো 22-এর 2 হয়ে গেল, হাতে থাকলো 2 কত হয়ে গেল এখানে 3 আর 3 6 হয়ে গেল, 6 আর 4 10 হয়ে গেল, 10 আর 2 কত হয়ে গেল 12 হয়ে গেল। তাহলে এখানে 12 হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল। এরপর কি বলছি, এটা কিন্তু ডবল করতে হবে আমাদের, কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে, বাইরেটাতে 2 আছে, ওই জন্য কি করলাম আমরা এখানে এইটা চলে গেলো আমাদের, এগুলা ক্যালকুলেশন করে নিয়ে 122.5 চলে গেল। ঠিক আছে, এটা কিন্তু গুণ করতে হবে 2টা, তাহলে 2টা যদি গুণ করতে, তাহলে 5 দুগুণে 10 শূন্য হাতে রইল 1, 2 দুগুণে 4 এর 5, আর এখানে হলো 2 দুগুণে 4 আর এখানে 1 দুগুণে 2, তাহলে কত দেখতে পাচ্ছি আমি 245। তাহলে এখানে একটা কত হয়ে গেল আমাদের 245 হয়ে গেল, 245 গ্রাম হয়ে গেল। তাহলে 245 গ্রাম আমাদের কি হলো পটাশিয়াম ক্লোরাইড হয়ে গেল, এই জিনিসটা হয়ে গেল। এরপর কি বলছে যে অক্সিজেন প্রস্তুত করতে, মানে অক্সিজেনটা শুধুমাত্র হিসাব করবো, এটা আমাদের কিন্তু এখানে হিসাব করার কোনো মানেই হচ্ছে না, আমাদের অক্সিজেনের সঙ্গে সঙ্গ হচ্ছে ভাই। তাহলে অক্সিজেনের এখানে কি দেওয়া আছে, পরমাণু কটা দেওয়া আছে, এখানে পরমাণু আমাদের 2টো আছে, তার মানে অক্সিজেন যে পারমাণবিক ভর সেটা 16, 2টো পরমাণু থাকার জন্য এখানে কত হচ্ছে 2 দিয়ে গুণ করবো, আর বাইরেটাতে কিন্তু আমাদের 3 গুণ আছে, ওই জন্য 3টা কিন্তু বাইরে গুণ করবো। তাহলে কত হয়ে গেলো এখানে 3 গুণিত 16 দুগুণে কত হয়ে গেলো 32 হয়ে গেলো, 32 দুগুণে কত 32 3 32, তাহলে 32 দুগুণে কত হচ্ছে 3, 3 দুগুণে 6 আর এখানে 3 3 9, তাহলে 96 হচ্ছে। তাহলে এখানে কত হয়ে গেলো, এটা 96 গ্রাম হয়ে গেল। তাহলে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি যে আমাকে 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে, কি বলছি 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে আমাদের কত পটাশিয়াম ক্লোরাইড লাগছে, আমাদের 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লাগছে। তো তোমরা একটা ঐকিক নিয়মে যেমন করে সেরকম তোমরা করবে, তো তোমরা বলবে আরামসে যে ভাই 96 যে আমাদের গ্রাম আছে, কি আছে 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লাগছে, 245 গ্রাম, বা পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম বা এখানে সংকেতটা তোমরা লিখতে পারো যে KClO3, মানে 96 O2 প্রস্তুত করতে পটাশিয়াম ক্লোরাইড দরকার হয় কত গ্রাম, 245 গ্রাম। তাহলে 1 গ্রামের জন্য তোমরা অবশ্যই বার করতে পারবে, 1 গ্রামের জন্য অবশ্যই তোমরা বার করতে পারবে, সেটা কত হচ্ছে 245 বাই কত হচ্ছে এখানে 96 হবে। তাহলে এখানে কত দেওয়া আছে আমাদের 24 দেওয়া আছে, তাহলে 24টা তোমরা বার করতে পারবে, সেটা কীরকম করে 24 করবে, এটা আরামসে কিন্তু করতে পারবে। অটো প্রস্তুত করতে কত দরকার হয়, সম কত হবে আমাদের 245 বাই 96 গুণিত কত হচ্ছে 24 হচ্ছে। কাটাকাটি করবে, এরপরে কাটাকাটি কীরকম করে, এখানে কিন্তু ম্যাথও আমাদের এক্সপার্ট থাকতে হবে, অঙ্কতেও কিন্তু আমাদের ক্যালকুলেশনে কিন্তু এক্সপার্ট থাকতে হবে, তাতেই কিন্তু হবে। তাহলে দেখো এই যে অঙ্ক জিনিসটা কিন্তু সব জায়গাতে কাজে লাগছে ভাই, অঙ্ক ঠিক করে শেখো, সব জিনিস কিন্তু অঙ্কই কিন্তু ধরে রেখেছে। তাহলে কত হলো এখানে 24, তাহলে 4 চোখ 24, 24 দিয়ে যদি ডাইরেক্ট ভাগ করে দিই তাহলে কত আসছে আমার এখানে 24 কে 24, 24 দুগুণে 48, 3 24 120, 4 24 4 24 3, তাহলে এখানে কত হচ্ছে 4 দিয়ে যদি করি আমি 4 24-এ 4 4 16 হচ্ছে, হাতে রইল 1, 4 দুগুণে 8 আর 9, তাহলে 4 24 কত 96 হয়ে যাচ্ছে। তাহলে 4 24 একে 24, 4 24-এ 96 হয়ে যাচ্ছে। এবার এই 4 দিয়ে কিন্তু এটাকে ভাগ করেছি 245, তাহলে এখানে 245 আছে, 4 দিয়ে ভাগ করেছি, তাহলে কত হচ্ছে 4 6 24 হয়ে যাচ্ছে। তাহলে কত হয়ে গেলো এটা 24 হয়ে গেলো। 5 এখানে নামলো, 5 নামার পর আমি দেখতে পাচ্ছি এখানে কত দশমিক দিয়ে একটা শূন্য নিয়েছি, 50 হয়ে গেল। তাহলে এখনো 50 মানে হচ্ছে, বা 50 নয়, এখানে 5 দিয়ে যাবে এটা, সরি, তাহলে 1, তাহলে এখানে 4 একে 4 1 হয়ে গেলো, দশমিক দিয়ে একটা শূন্য নিচ্ছি, তাহলে এখানে 4 দুগুণে 8 হয়ে গেলো, তাহলে এখানে 10 আর এখানে 8 হয়ে গেলো, তার মানে এখানে 2 থাকলো, দশমিক হিসাবে পূর্ণ, তাহলে 4 5 20, তাহলে 61.5 গ্রাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি 61 দশমিক কত হয়ে গেলো আমাদের, এটা 61.5 গ্রাম হয়ে গেল, 61.25, 61.25 গ্রাম। তাহলে এই যে উত্তরটা, এটাই কিন্তু আমাদের হয়ে গেল এটার অ্যান্সার, যে এত গ্রাম প্রস্তুত করতে কত গ্রাম আমাদের
এই যে এখানে দেওয়া আছে আমাদের 24 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে আমাদের 61.25 গ্রাম আমাদের কি পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে। এই ক্যালকুলেশনটা এই জিনিসগুলো জানতেই কিন্তু আমাদের এই জিনিসগুলো করা হয়। আরেকটা উদাহরণ দিচ্ছি এখানে, তোমরা ভালো করে দেখো। তাহলে এরপরে তোমরা 2 নম্বরের প্রশ্নের দিকে ভালো করে ধ্যান দিয়ে লক্ষ্য করো। এখান থেকে কিন্তু এই প্রশ্নটা তো করবোই, তার সঙ্গে সঙ্গে এখান থেকে কী কী হতে পারে সেই জিনিসটা তোমাদের এখানে বলে দেবো। তো এখানে প্রশ্নটা ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে ভাই কী বলছে যে 5 গ্রাম চুনা পাথরের তাপ বিয়োজনে উৎপন্ন চুনের পরিমাণ কত। 5 গ্রাম চুনা পাথর আছে আর তাপ বিয়োজন করছে, চুন আমাদের উৎপন্ন হচ্ছে। তো এই যে আমাদের এখানে চুনা পাথর, তার আমাদের কেমিক্যাল যে ফর্মুলা সেটা কিন্তু আমাদের জানতে হবে। চুনের যে কেমিক্যাল ফর্মুলা সেটা কিন্তু আমাদের জানতে হবে। এরকম ভাষাতে লিখে দেওয়া থাকবে, তোমাদের কিন্তু এই জিনিসগুলো জানতে থাকতে হবে। এগুলো ছোটোখাটো বিষয় হচ্ছে যে জিনিসগুলো তোমাদের জানতে হবে। আমাদের বড় মনে হচ্ছে যে ভাই কত কিছু মনে রাখতে হবে, তো হ্যাঁ ভাই এখানে মনে তোমাদের রাখতে হবে। এর উঁচু ক্লাসে যখন উঠবে তখনও তোমার কিন্তু মনে রাখতে হবে। তো সেই জন্য বলে দিচ্ছি এইগুলো কিন্তু খুব একটা কঠিন বিষয় নয়। একবার দুবার রিডিং করে দেবে যে কোনটা কী বলে, তাহলে কিন্তু মনে হয়ে যাবে। যেমন চুনা পাথর আছে, চুনা পাথরকে আমরা যদি এমনি করে লিখি সংকেতে, তাহলে কেমন করে লিখবো আমরা, CO3। এটা কি হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে। একে কি করছে, তাপ বিয়োজন করছে, তাপ বিয়োজন করছে। তাহলে এখানে কি উৎপন্ন হবে আমাদের চুনের যে ইয়েটা হয় সেটা হচ্ছে CaO। চুনের যে সংকেত হয় সেটা হচ্ছে CaO, ঠিক আছে। তারপরে এখানে কি উৎপন্ন হবে আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। কার্বন ডাই অক্সাইড একটা যদি নিয়ে চলে এখানে কি থাকবে, কার্বন ডাই অক্সাইড থাকবে। তাহলে এখানে কি হয়ে গেল, CO2 হয়ে গেল। তো এই জিনিসটা হয়ে গেল আমাদের। এরপর আমরা এখানে লক্ষ্য করবো যে এই যেটা আমরা লিখেছি সেটা কিন্তু মানে ব্যালেন্স আছে কিনা। ব্যালেন্স বলতে এদিকে পরমাণুর যে আছে পরমাণুর মোট পরিমাণ আর এদিকে পরমাণুর মোট পরিমাণ সেম হচ্ছে কিনা, একই হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এই দিকটাতে আমাদের অক্সিজেন করা আছে একটা, এখানে দুটো আর এখানে একটা, তিনটা। তাহলে 3টা অক্সিজেন আছে, ঠিক আছে। এখানে ক্যালসিয়াম করা আছে, ক্যালসিয়াম এখানে একটা আছে, ক্যালসিয়াম একটা আছে। তাহলে কোনো কিন্তু আমি এখানে বাড়তি জিনিস লিখিনি বা কোনো কম জিনিস আমরা লিখিনি, মানে ব্যালেন্স আমাদের সমান আছে। এরপর কি করব, এর আমরা পারমাণবিক ভর বার করব। তাহলে পারমাণবিক ভর বার করার জন্য এখানে কি কেমন করে মনে রাখবো সেটা তোমরা ডাইরেক্টলি মনে রাখতে পারো, বা তোমাদের আবারও বলছি পরমাণু ক্রমাঙ্ক মনে রাখবে, অটোমেটিক তোমাদের পারমাণবিক ভর মনে থাকবে। যেমন ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামের কত হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, সেটা হচ্ছে 20। তাহলে 20 ডবল কত হচ্ছে আমাদের 40। তাহলে 40 হবে এর কি পারমাণবিক ভর, তাহলে 40 হয়ে গেল। তারপর আছে কার্বন, তাহলে কার্বনটা হিসাব করে কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত। মানে দেখো এক্ষেত্রে কিন্তু দুটো জিনিস তোমাদের একটা মনে রাখলে অন্যটা মনে থাকছে, ওই জন্য তোমাদের বলছি, বাকি অন্য কিছু নেই। তোমরা ডাইরেক্ট মনে রাখতে পারো যে কার্বনের পারমাণবিক ভর এত, ক্যালসিয়ামের পারমাণবিক ভর এত, তাহলে কোনো ব্যাপার নেই, তাহলে তার সমস্যাই সমাধান হয়ে গেল। তো তো এটা হচ্ছে কি, যে পরমাণু ক্রমাঙ্ক যেমন থাকে এটা ডবল করে দিয়ে হয়ে যাচ্ছে। যেমন এখানে কি আছে কার্বন, কার্বন কোথায় পড়ছে আমাদের, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন 6 নম্বর পড়ছে। তাহলে 6 ডবল কত 12, তাহলে 12 হচ্ছে কি কার্বনের, তাহলে হচ্ছে 12 হয়ে গেল। তারপরে কি দেওয়া আছে আমাদের এখানে, অক্সিজেন দেওয়া আছে। অক্সিজেন কটা দেওয়া আছে, 3টা দেওয়া আছে ভাই। তাহলে এখানে কি প্লাস করবো 16 × 3 করে দেবো, ঠিক আছে। তাহলে কত হয়ে গেল এখানে, একবার 3 16 48, মানে এখানে দেখতে পাচ্ছি আমি কত 48 আছে, এখানে 12 আছে, আর এখানে কত আছে 12, এখানে 40 আছে। তাহলে কত হলো 8 আর 2 10 0 হাতে হলো 1, 8 আর 2 10 হাতে 0 হাতে হলো 1, এখানে 4 আর 4 8, এখানে 9 আর 1 10, তার মানে কত হলো 100। তাহলে এখানে কি আছে আমাদের টোটাল হয়ে গেলো আমাদের 100 গ্রাম। তাহলে এখানে কি বলছে ভাই চুন, তাহলে চুনটা আমি এখানে দেখবো আমার কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কোনো সম্পর্কই নেই। তাহলে এখানে চুনটা এখানে দেখো, চুনটা কত হচ্ছে এখানে কার্বন, এই ক্যালসিয়াম কত হচ্ছে 40 হচ্ছে, প্লাস অক্সিজেন কত 16 আছে। তাহলে কত হয়ে গেলো এখানে 16 40, আর 16 50 50 56, তাহলে এখানে কত হয়ে গেলো 56 হয়ে গেলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5 গ্রাম চুনা পাথর কিন্তু বিয়োজন করছে। তাহলে 100 গ্রাম চুনা পাথর আমি বিয়োজন করলাম, তো 56 গ্রামে কি পেলাম, চুন পেলাম। তবে এখানে আমি বলতে পারছি ডাইরেক্ট যে আমি বলে দেবো যে যেহেতু ভাই কি যে 100 গ্রাম CaCO3 মানে চুনা পাথর এর তাপ বিয়োজনে, 1 গ্রাম তাপ বিয়োজনে উৎপন্ন চুনের পরিমাণ কত হচ্ছে 56 গ্রাম হচ্ছে, 56 গ্রাম। তাহলে কত হয়ে গেলো এটা 56 গ্রাম হয়ে গেল। তাহলে আমি এটা বলতে পারি যে ভাই 1 গ্রামে কত হবে, 1 গ্রামে কত হচ্ছে এখানে 56 বাই কত হচ্ছে 100।
তারপর কত আছে ভাই, কত জন্য বার করতে বলছে আমাকে? 5 গ্রামের জন্য বার করতে বলছে। তাহলে অতএব বলবো কি 5 গ্রামের জন্য কত হবে, কত হচ্ছে এখানে 56 গুণিত 24 বা এখানে কত হচ্ছে 100 হচ্ছে। তাহলে প্রথমে কি করবো আমি এটাকে 24 দিয়ে কত 12 দুগুণে 24, 50 দুগুণে 100, ঠিক আছে। 6 দুগুণে 12 আর এখানে কত 5 5 25, 6 দুগুণে 12 আর 25 দুগুণে 50, তাহলে এটা হয়ে গেল আমাদের। তাহলে এরপর কেমন করে কাটবো এটা, 25 আর এখানে এটা হয়ে গেল না। তাহলে একটা জিনিস এখানে করতে পারবে যে কি, যে যখন তোমাদের নিচে 100 থাকবে তখন কিন্তু এটাকে এরকম না করে এরকম করলেও তোমাদের হয়ে যাবে। কীরকম, যেমন এখানে কত বলি 56 × 24 আর নিচে কত আছে 100 আছে, নিচে আমাদের 100 আছে, তখন কি করবে 56 24 গুণ করে দেবে ফটাফট। 56 24 কত হচ্ছে এখানে 4 × 24 4 হাতে রইল 2, 4 5 20 আর 2 22, 6 দুগুণে 12 2 হাতে রইল 1, 5 দুগুণে 10 আর 1 11, 4 × 24 4 হাতে রইল 2, 4 5 20 আর 2 22, ঠিক আছে। 6 দুগুণে 12 12 হাতে রইল 1 আর 5 দুগুণে 10 আর 11, তার মানে এখানে 4 হয়ে গেল, এখানে 4 হয়ে গেল, এখানে কত হয়ে গেল 3 হয়ে গেল, এখানে কত হয়ে গেল 1 হয়ে গেল। কত আছে দশমিক, নিচে 10 আছে মানে 100 আছে মানে কি দুটো আবার আমি কি করবো দশমিকটা চড়িয়ে দেবো, তাহলে দুটো আবার চড়িয়ে দেবো মানে কত হচ্ছে এখানে 13 হচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি কত, এখানে যেটা আসছে সেটা হচ্ছে কত 13.44 গ্রাম। তাহলে এটা হচ্ছে, বুঝতে পারলে, এরকম করলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে স্পষ্ট আমি এখানে বুঝতে পারলাম যে ভাই 5 গ্রাম চুনা পাথরের চাপ বিয়োজনে চুনের কত পরিমাণ চুন উৎপন্ন হবে সেটা আমি বুঝতে পারছি। 5 গ্রামে 13.4 গ্রাম কিন্তু চুন উৎপন্ন হবে। এখানে এই কোশ্চেনটা ছাড়াও আরও তো আমাদের এখানে জিজ্ঞেস করতে পারে, যেমন আমাদের কি জিজ্ঞেস করতে পারে এখানে জিজ্ঞেস করতে পারে যে কার্বন ডাইঅক্সাইড কত পরিমাণ উৎপন্ন হবে। যেমন এখানে চুন উৎপন্ন হচ্ছে সেরকম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, তো কত কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেটাও আমাদের জিজ্ঞেস করতে পারে। এটাও আমাদের জিজ্ঞেস করতে পারে যে এই ক্যালসিয়াম কার্বনের তাপ বিয়োজন করছে, তাপ বিয়োজনের ফলে তার ভরের কতটা নষ্ট হবে, কতটা নষ্ট হবে চুনের, মানে চুনটা আমরা পাচ্ছি তো, তারপরে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে, গ্যাসটা কি উড়ে যাবে উপর দিকে, তাহলে গ্যাসটা কি হলো নষ্ট হয়ে গেলে আর এর যে ভরটা হবে সেটা কিন্তু এর থেকে আমাদের মাইনাস করে দিতে হবে। তখন আমরা বুঝতে পারে যাবো যে ভাই ক্যালসিয়াম কার্বনেটকে তাপ বিয়োজন করলে কতটা ভর নষ্ট হবে, এই যে কার্বন ডাইঅক্সাইড যতটা ভর সেই ভরটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। এরপর আরেকটা ক্লাস এখানে করানো হবে, যার ফলে কিন্তু আরও কিছুগুলো ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন থাকবে যেগুলো তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট সাজেশন হিসেবে তোমাদের তৈরি হয়ে যাবে, যার ফলে কিন্তু এগুলোর মধ্যে তোমাদের আসার চান্স থাকবে। তাহলে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই এখানে লাইক করে যাবে, আর একটা জিনিস কি কমেন্ট সেকশন অবশ্যই জানাবে যে ক্লাসটা কেমন লাগলো। ধন্যবাদ।